সাধারণ গণিতের বাস্তব সংখ্যা অনুকরণী 1 অনুকরণী 1 এর উদাহরণ 1 নাম্বার আমাদের দেখো বলছে যে √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √3 এবং 4 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। যে কোনো দুটো সংখ্যার মধ্যে মনে করো যে 3 একটা সংখ্যা এবং 4 একটা সংখ্যা, এই 3 আর 4 এর মধ্যে কোন পূর্ণ সংখ্যা আছে? পূর্ণ সংখ্যা নাই। 3 এর পরের পূর্ণ সংখ্যা আছে 4, 4 এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 5, 5 এর পরের পূর্ণ সংখ্যা কত? 6 এরকম। কিন্তু এই 3 আর 4 এর মধ্যে মানে এই 3 আর 4 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই, কিন্তু 3 আর 4 এর মধ্যে ভগ্নাংশ সংখ্যা আছে কতগুলা? অসংখ্য দশমিক, ধরো 3.01, 3.02, 3.03 এরকম আছে না? এরকম অসংখ্য ভগ্নাংশ সংখ্যা 3 আর 4 এর মধ্যে আছে। 3 আর 4 এর মধ্যে যেহেতু অসংখ্য ভগ্নাংশ সংখ্যা আছে, অসংখ্য অমূলদ সংখ্যাও আছে, 3 আর 4 এর মধ্যে। মনে করো যে 3.01 এটা একটা ভগ্নাংশ সংখ্যা। এটা কি 3 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট না? 3.01 3 এর থেকে বড়, 4 এর থেকে। এরকম অসংখ্য ভগ্নাংশ সংখ্যা আছে। আবার 3 আর 4 এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যাও আছে। অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে না। দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা গেলে সেটা মূলদ সংখ্যা। যেমন মনে করো যে 5 এর নিচে 3, এটা একটা মূলদ সংখ্যা। আবার মনে করো যে 3.01 এটাকেও দুটো পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে। 301 নিচে 1 লিখে দুইটা শূন্য, এই দেখো এটাকে একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা হলো। তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। আবার মনে করো যে ধরো শুধু 5 কেও আমি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে? মনে করো উপরে 10 নিচে কত? 2, তাহলে দেখো এই 5 কে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা হলো। তাহলে 5 ও একটা মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে যে সংখ্যাকে এরকম দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় সেগুলো সবই মূলদ সংখ্যা। আর যেটাকে এরকম আকারে প্রকাশ করা যাবে না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার মনে করো যে একটা সংখ্যা যদি আমি এভাবে লিখি, ধরো 4.27272727 চলতে আছে। তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা হবে? এটাও কিন্তু মূলদ সংখ্যা। কেন? কারণ দশমিকের পরে এরকম পুনরাবৃত্তি ঘটলে দেখো 27272727, তাহলে এটাকে আমরা বলি আবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ 4.27 এর উপরে কত? পৌনঃপুনিক। আর এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিভাবে? প্রথমে লিখতে হয় আমাদের 4 2 কত? 7, তারপরে বিয়োগ করতে হবে পৌনঃপুনিকের আগের অংশ কত? 4, তারপরে এখানে দুইটার উপর পৌনঃপুনিক আছে, 2টা 9। তাহলে এটা কি হবে? এটা হবে 423 ডিভাইডেড কত? 99। তাহলে দেখো একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ হলো না? কোন সংখ্যাটা? যে এই সংখ্যাটা। তাহলে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এইটাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারলাম। যদি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ হয় তাহলে সেটাকে মূলদ সংখ্যা বলবো। তাহলে এটা আমাদের মূলদ সংখ্যা, এই 5 ও মূলদ সংখ্যা। তারপরে এই যে আবৃত দশমিক ভগ্নাংশ, এটাও আমাদের মূলদ সংখ্যা। মানে এরকম পুনরাবৃত্তি ঘটলে সেটা মূলদ সংখ্যা হয়। কিন্তু এই যে দশমিকের পরে দেখো এটা চলতেই আছে, পুনরাবৃত্তি ভাবে চলতে থাকলে সেটা আবৃত দশমিক ভগ্নাংশ হয়। আর আবৃত দশমিক ভগ্নাংশকে দুটো পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। কিন্তু যদি এরকম হয়, ধরো এই 4 এটাই যদি এরকম হতো, ধরো 4.27, তারপরে আর 2 7 নাই, ধরো 2 আছে 8, তারপরে আছে মনে করো যে 2 9, তারপরে 2 2 0, তারপরে 5 1 3 2 তাহলে দেখো তো এখানে দশমিকের পরে কোনো পুনরাবৃত্তি ঘটেছে? এটাকে এই যে এরকম পৌনঃপুনিক আকারে লেখা যাবে? এরকম পৌনঃপুনিক আকারে এটা লেখা যাবে না।
মানে এটা দশমিকের পরে সংখ্যাগুলার কোনোটারই পুনরাবৃত্তি নাই, দশমিকের পরে সংখ্যাগুলার কোনোটার কি নাই, পুনরাবৃত্তি নাই, কিন্তু এটা অসীম পর্যন্ত চলতে আছে। তাহলে এইটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারবো না, বা পৌনঃপুনিক ভগ্নাংশ বলা যাবে না। আবৃত দশমিক ভগ্নাংশ হলে তাকে এই সূত্র বা এই ফরম্যাটে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি, কিন্তু এটা তো আবৃত হচ্ছে না, পৌনঃপুনিক আকারে লেখা যাচ্ছে না। তাহলে এইটাকে আমরা এরকম লব ও হর বিশিষ্ট, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে এটাকে প্রকাশ করতে পারবো না। তাহলে এটা কি হবে, মূলদ সংখ্যা হবে? এটা মূলদ সংখ্যা হবে না, এটা হবে অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা, তার মানে আমরা এখানে একটা বিষয় বুঝলাম, দশমিকের পরের সংখ্যাগুলো যদি পুনরাবৃত্তি না হয় আর যদি অসীম পর্যন্ত চলতে থাকে, তাহলে এটাকে অমূলদ সংখ্যা বলে। এটা কি বলা হবে, মানে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, এটাও অসীম দশমিক ভগ্নাংশ। ভালো করে শোনো, অসীম দশমিক, এটা হচ্ছে দেখো দশমিকের পরে চলতে আছে, এটাকে বলা হয় সসীম দশমিক। সসীম মানে নির্দিষ্ট সংখ্যক, এরকম সসীম দশমিক ভগ্নাংশকে এই যে এই আকারে প্রকাশ করা যায়। এখানে দশমিকের পরে যদি 10টাও থাকতো তাও কোনো সমস্যা নাই। মনে করো যে এখানে আছে 5.23551, তো এটাকেও কিন্তু আমরা লিখতে পারবো 52351 ডিভাইডেড কত, 1 লিখে 1 2 3 4 চারটে শূন্য, 1 2 3 4। দেখো সসীম দশমিক ভগ্নাংশ হলে সেটাকে আমরা এইভাবে লব ও হর বিশিষ্ট দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে লিখতে পারবো। কিন্তু যদি এটা চলতেই থাকতো অসীম দশমিক, অসীম, এই যেটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ, এটাও অসীম দশমিক, মানে দশমিকের পরে চলতে আছে, আর কোনো শেষ নাই। এই অসীম দশমিক ভগ্নাংশটা যদি পুনরাবৃত্তি হয়, অসীম দশমিক ভগ্নাংশ, এই যে দেখো এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, এটাও সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ সবগুলাই মূলদ সংখ্যা। সসীম দশমিক সব ভগ্নাংশকে এইভাবে লেখা যাবে, এই আকারে প্রকাশ করা যাবে। তাই সসীম দশমিক সকল ভগ্নাংশে কি হবে, মূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা হয় অসীম দশমিক, কিন্তু কোন অসীম দশমিক, যে অসীম দশমিকের পরে এরকম পুনরাবৃত্তি ঘটবে সেটা না, যেটা পুনরাবৃত্তি ঘটবে না সেই অসীম দশমিক ভগ্নাংশটাই শুধু অমূলদ, মানে এটাই শুধু হচ্ছে আমাদের অমূলদ। বুঝতে পারলে কি, এটা অসীম দশমিক ভগ্নাংশ অমূলদ হয়, কিন্তু কোনটা, যেটা পুনরাবৃত্তি ঘটে না, এটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু এটা আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আবৃত মানে পুনরাবৃত্তি ঘটছে, তাই এটাকে আমরা লব ও হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে এটাকে বলা হবে মূলদ সংখ্যা। এটাকে কি বলা হবে, মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলা, যেগুলো দশমিকের পরে চলতেই থাকবে অসীম পর্যন্ত, কিন্তু কোনো সংখ্যারই পুনরাবৃত্তি ঘটবে না, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা চিনতে পারলেই আমরা যে এই অঙ্কটা করতে পারবো। অনুশীলনে তো এই একই রকম দুটো অঙ্ক আছে। অমূলদ সংখ্যাটা কি বুঝতে পারলাম না, এখনো বুঝতে পারিনি। অমূলদ সংখ্যা হবে অসীম দশমিক ভগ্নাংশ, মানে দশমিকের পরে চলতেই থাকবে, কিন্তু কিভাবে চলবে, কোন সংখ্যার পুনরাবৃত্তি ঘটবে না। কোন সংখ্যার কি ঘটবে না, ঘটবে না, তাহলে সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখন এই দুইটা সংখ্যার মাঝে আমাদের এখানে প্রশ্নে বলছে যে √3 এবং 4, √3 এবং 4 এই দুইটার মাঝে, √3 এবং 4 এর মাঝে কি করা লাগবে, দুটি অমূলদ সংখ্যা, √3 এবং 4 এর মাঝে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? এখন √3, এখানে দেখো আমাদের √3 সমান কি দেওয়া আছে, আমরা যদি এখানে একটু লিখি যে এখানে √3, এই যে √3 সমান হলো আমাদের 1.73, ধরো 73, তারপর 20508 √3 মানে এটা, এবং এবং কি আছে আমাদের এখানে 4 মানে তো আমরা বুঝতেছি যে 4, √3 মানে কত, √3 মানে হলো 1.7, মনে করো 1.73, আর আরেকটা সংখ্যা কত আছে 4, তার মানে 1.73 এবং আরেকটা, এই দুটোর মধ্যে দেখো লেখা দিতে √3 মানে 1.73 এবং 4 এর মধ্যে দুটো অমূলদ সংখ্যা। তাহলে
0.7 আর 4 এর মধ্যে কি দুটো অমূলক সংখ্যা আমরা লিখতে পারবো না? এর মধ্যে দুটো অমূলক সংখ্যা লেখা যাবে না? এই যে এরকম ভাবে দুটো সংখ্যা লিখে দিলেই হয়ে গেল। এই যে এটা একটা অমূলক সংখ্যা, মানে এই অঙ্কটাতে মূলত কি বলছে, বলছে যে এই দুই সংখ্যার মধ্যে দুইটা অমূলক সংখ্যা লেখো, দুইটা অমূলক সংখ্যা লেখা লাগে। এই যে যেরকম লেখে লেখো, কোনো সমস্যা নেই। মানে দশমিকের পরে সংখ্যাগুলো পুনরাবৃত্তি না ঘটলেই হলো, ডট ডট ভাবে চলতে আছে এটা দেখালেই হলো। তাহলে এই অঙ্কটা আমরা করবো এভাবে যে ধরি এ ও বি দুটি অমূলক সংখ্যা। ধরে নিলাম যে এ ও বি দুটা অমূলক সংখ্যা, যে দুটো অমূলক সংখ্যা নির্ণয় করতে বলছে আমরা সেই দুটো সংখ্যাকে কি ধরলাম, এ আর বি ধরলাম, এ আর বি। যেখানে যেখানে এ সমান একটা সংখ্যা লেখা দিচ্ছি, দেখো এটার থেকে বড় হলে বা চার থেকে ছোট হলে কি, তো সেরকম একটা সংখ্যা লিখলাম, ধরো 2.1000 ডট ডট ডট। এখন তো এখানে দশমিকের পরে কি কোনো পুনরাবৃত্তি ঘটছে? 10 পরে আর কোনো 10 আছে? হ্যাঁ, নাই। তারপরে এরকম এদের কি পুনরাবৃত্তি ঘটছে? ঘটেনি, এটা একটা প্যাটার্ন আকারে চলতেছে। মানে এটা দ্বারা বোঝালাম যে প্রথমে একটা শূন্য, তারপর দুটো শূন্য, তারপর তিনটে শূন্য, তারপর হবে চারটে শূন্য, তারপর পাঁচটা শূন্য। তাহলে এটাতে একই সংখ্যা হচ্ছে না, একই সংখ্যা হচ্ছে মানে 10 10 10 10 এরকম হচ্ছে কি, হচ্ছে না। মানে এটা এই প্যাটার্ন আকারে চলতে আছে। তাহলে এটা একটা অমূলক সংখ্যা। আরেকটা অমূলক সংখ্যা ধরো বি, বি সমান আমরা ধরলাম 2.202200, তারপরে 222 ডট ডট এভাবে চলতে আছে। মনে করে এটা লিখে দিলাম, এটাও একটা প্যাটার্ন আকারে চলতে আছে, কিন্তু একই জিনিস বারবার আসতেছে না। একই জিনিস বারবার আসতেছে কি, ধর এখানে 20 আছে, 20 আর কি আছে, এই 220, তারপরে 222, তাহলে হলো এটা পুনরাবৃত্তি ঘটলো? ঘটলো না, কিন্তু এটা একটা প্যাটার্ন আকারে লিখে দিচ্ছি যে প্রথমে 2টা 2, তারপরে 3টা 2, তারপরে 4টা 2, তারপর 5টা 2, তারপরে 6টা 2, এরকম ভাবে সংখ্যা। তো এখানে এক লেখায় লাগবে কি, কেউ যদি এখানে 3 লেখে কোনো সমস্যা নেই, 4 লেখে, কেউ যদি এরকম আবল তাবল লেখে তাও হবে, কোনো সমস্যা নেই। মানে বোঝার না হচ্ছে, মানে বলছে যে এই দুটো সংখ্যার মধ্যে দুটা অমূলক সংখ্যা লেখো, দুটো অমূলক সংখ্যা লেখো এই দুটো সংখ্যার মধ্যে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে দুটো অমূলক সংখ্যা লেখা যাবে না? যাবে, অসংখ্য অমূলক সংখ্যা। শুধু এটা তো এক, আর এটা কত, 4, অনেক বেশি তো। 3 আর 4 এর মধ্যে কোটি 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 অমূলক সংখ্যা লেখা যাবে, মানে যার কোনো শেষ নাই। অসংখ্য অমূলক সংখ্যা লেখা যাবে 3 আর 4 এর মধ্যে, অসংখ্য কোটি কোটি অমূলক সংখ্যা আছে। তার মধ্যে যে কোনো দুইটা অমূলক সংখ্যা লিখতে বলতেছে, একজন একটাই লিখতে পারে, কোনো সমস্যা নেই। একজন, তুমি একটা লিখতে পারো, আমি একটা লিখতে পারি, একটা লিখতে পারে, যে যেটা লেখা লেখুক, অমূলক বুঝালেই হলো। বুঝতে পারোনি কথা? তাহলে এই যে দুটো অমূলক সংখ্যা লিখলাম, তাহলে এখানে এখানে আমাদের কিন্তু যে শর্তটা দিতে, শর্তের মধ্যে আছে কিন্তু এখানে এই যে √3 থেকে এ বড় আর 4 থেকে ছোট, এবং √3 থেকে বি বড় আবার 4 থেকে ছোট। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু এ ও বি সংখ্যা দুটিকে, এ ও বি সংখ্যা দুটিকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না।
অতএব নির্ণয় অমূলক তাহলে এ আর বি এই দুটাই নির্ণয় অমূলক সংখ্যা, এ আর বি এই দুটাই নির্ণয় অমূলক সংখ্যা।